আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। ধ্বংস করে দিবে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। কারণ আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, একসময় সিকিম ছিল, সেটি ভারত কিন্তু টেক ওভার করেছে। কাশ্মীর টেক ওভার করেছে, হায়দ্রাবাদের নিজামকে টেক ওভার করেছে এবং পুরো বিশ্বে এখন যে ট্রেন্ড চলছে, রাশিয়া দখল করছে 10 লক্ষ বর্গ কিলোমিটারের তার প্রতিবেশী রাষ্ট্রকে, আমেরিকা দখল করছে বিশাল ভেনিজুয়েলাকে। আপনি যাবেন কোথায়? এই বাংলাদেশ যদি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সুসম্পর্ক বজায় না রাখে, এই বাংলাদেশ যদি নিজেকে পাওয়ারফুল মনে করে, তাহলে কিন্তু যেই কোনো দিন ভারতের পেটের ভিতরে চলে যাবে আমাদের সুষ্ঠু সুন্দর সোনার বাংলাদেশ। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেভাবে অনুভব করছেন, বাংলাদেশকে যেভাবে দেখছেন, বাংলাদেশ যেভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হচ্ছে, আপনারা গত 50 বছরে এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? যাদের বয়স 50 আর যাদের বয়স 20, তারা কি তার শৈশবে, তার কৈশোরে এইরকম বাংলাদেশ চেয়েছিলেন? যাদের বয়স 70, 80 কিংবা 90, তারা কি এরকম বাংলাদেশ তাদের জন্ম অবধি কখনো দেখেছিলেন? দেখেননি। কেন দেখেননি? কারণ বাংলাদেশে ইসলাম ধর্ম যেমন ছিল, সাংস্কৃতিক চেতনা, বাঙালিত্ব, অসাম্প্রদায়িক চেতনাও বাংলাদেশে একইভাবে বিরাজমান ছিল। বাংলাদেশ সামনের দিকে আগিয়েছে, প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করেছে, সমাজ রাষ্ট্রকে এগিয়ে নিয়েছে। আজকে কিন্তু বাংলাদেশ খপ্পরে পড়েছে মহা বেহায়াদের, যাদের চক্ষু লজ্জা নেই, যাদের আত্মসম্মান বোধ নেই, যারা চুরি করলেও নিজেদেরকে চোর মনে করে না, বাটপারি করলেও যারা বাটপার মনে করে না, যারা বিশ্ব বাটপারি করে নোবেল প্রাইজ পেয়েছে, যারা ঘুরে ঘুরে বছরে বছরে বিয়ে করে নিজের যে নারী লোলুপতা সেটার শিক্ষা নিয়েছে, সেই রকম মানুষ আজকে আমাদের রাষ্ট্রের শাসন ক্ষমতায় বিরাজমান। তারা এখন দিশেহারা। অর্থনীতি চলছে না, রাজনীতি চলছে না, চলছে না সমাজ। নারী নিরাপদ নয়, পুরুষও নিরাপদ নয়। এতিমখানার শিশু বাচ্চারাও বলৎকারের হাত থেকে নিরাপদ নয়। ঠিক এরকম একটা অবস্থায় 12ই ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের শোরগোল চলছে, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিম্নমানের নিকৃষ্টতম একটা নির্বাচন হতে যাচ্ছে। ঠিক এই নির্বাচনে বাংলাদেশ কোন দিকে যাবে? বাংলাদেশ কি প্রগতির দিকে যাবে, 18 কোটি মানুষের জীবনকে উন্নত করবে, নাকি বাংলাদেশ আবার বস্তাপচা ওই ধর্মীয় সেন্টিমেন্টের দিকে গিয়ে মানুষকে মৌলবাদী চেতনায় দীক্ষা দিয়ে সত্যিকারের ইসলাম থেকে, ইসলামের স্পিরিট থেকে মানুষকে দূরে সরিয়ে একটা অন্ধকার যুগের সূচনা করবে? আপনারা দেখেন দেশে দেশে মৌলবাদের উত্থানের পর রাষ্ট্রগুলোর কি হয়েছে। আমি যদি এশিয়া থেকে শুরু করি, আপনি পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন। পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্রের জন্ম একদিন, 1947 সালের 14ই অগাস্ট রাতের 12টার 1 মিনিট আগে পাকিস্তান স্বাধীন হলো। আর রাত 12টার 1 মিনিট পর 15ই আগস্ট প্রত্যুষে ভারত ব্রিটিশ মুক্ত হলো। কারণ ভারত স্বাধীনতার ইস্যু না, কারণ ভারত যে রাষ্ট্র সেই রাষ্ট্রই ছিল, বরং ভারতের একটা অংশ ভেঙে পাকিস্তান নামে নতুন একটি রাষ্ট্র জন্ম দিল। সেই 1947 সাল থেকে আজকে পর্যন্ত যদি আপনি ধরেন 79 বছর, এই 79 বছরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটি রাষ্ট্রের অবস্থানটা কোথায়? পাকিস্তান 79 বছর বয়সে একটা সরকারও 5 বছর টেনিউর ফুলফিল করতে পারে নাই। অগণতান্ত্রিক চিন্তা চেতনা, মৌলবাদী চিন্তা চেতনা, সাম্প্রদায়িক চিন্তা চেতনা এবং আর্মি ডিক্টেটরশিপের জাতাকলে পিষ্ট হয়ে রাষ্ট্রের মানুষের নৈতিক চরিত্র অধপাতে গেছে। পৃথিবীর আপনি যেই দেশে যাবেন, 10টা মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন
যে পাকিস্তান এবং ইন্ডিয়ার মানুষের মধ্যে চরিত্রগতভাবে কারা ভালো, আপনাকে 10 জনের মধ্যে 9 জন নিরপেক্ষ মানুষ বলবে যে ইন্ডিয়ার চরিত্র ভালো, পাকিস্তানের চরিত্র নষ্ট। এখানকার লন্ডনে ব্রিটেনের রেডিওতে প্রতিদিন গ্যাং রেপ যারা করে তারা সব পাকিস্তানি, আফগানি। তার মানে দেখেন, মানুষের চরিত্র, অর্থনৈতিক অবস্থা, মুদ্রার মান, মানুষের জীবন সব কিছু মিলিয়ে একটা অন্ধকারে পড়ে আছে। সারা পৃথিবী থেকে দাঁত দেনা করে খেয়ে পরে কোনো রকম বেঁচে আছে। চায়না 70-এর দশকের শেষের দিকে 80-র দশকে এসে ভারতের সাথে প্রতিযোগিতা করার জন্য পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল, যার কারণে কয়েকটা 5টা পারমাণবিক বোমা লইয়া লাভ মারে কদিন পরে পরে, এখানে মেরে দিব সেখানে মেরে দিব বলে, কিন্তু জানে না একটা মারলে 10টা এসে দেশটি পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। সেই পাকিস্তানের পর পাকিস্তান কি করলো? আফগানিস্তানে খেয়ে ফেললো। এই আফগানিস্তান রাষ্ট্রের এই মৌলবাদী যে তালেবান শক্তি, এই ধর্মান্ধ শক্তি, এই ধর্মান্ধ শক্তির কেন্দ্রবিন্দু ছিল পাকিস্তান। সেখান থেকে মৌলবাদ রপ্তানি হলো কোথায়? আফগানিস্তানে। সেই আফগান রাষ্ট্রটি 50 বছর থেকে যুদ্ধ করলো। যুদ্ধ করে মধ্যযুগীয়, আজ থেকে 1500 বছর আগে যেই রকম শাসন ব্যবস্থা ছিল সেই রকম একটি মধ্যযুগীয় শাসন ব্যবস্থা এখন আফগানিস্তান ফিরে এসছে। আফগানিস্তানের পর আপনি কোথায় যাবেন? আফগানিস্তানের পরের রাষ্ট্রটি ইরান। 1979 সালে যখন এই ইরানে ইসলামী বিপ্লব করে তারা, খোমেনি ফিরে আসে ফ্রান্স থেকে, আসার পর তেহরান, তাবরিজ, সিরাজ বড় বড় শহরে মানবতাপন্থী কর্মী, মানবাধিকার কর্মী, প্রগতিশীল মানুষকে রাস্তার পিলারের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করে তারা নতুন একটা শাসন ব্যবস্থা কায়েম করে। সেখানে একজন অলৌকিক পীর রেখে দিয়েছে, যার অনুমোদন ছাড়া কেউ নির্বাচনেও দাঁড়াতে পারবে না। খেয়াল করে দেখেন, এই দেশটি এখন ইরানের 1 টাকা দিয়ে বাংলাদেশের 366 টাকা পাওয়া যায়, মানে বাংলাদেশের 1 টাকা দিয়ে ইরানের 366 টাকা পাওয়া যায়। এখন খেয়াল করে দেখেন, একটা রাষ্ট্র ডুবতে ডুবতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই ডুবা অবস্থায় ইরান, পৃথিবীতে সবচাইতে বেশি তেলের ভান্ডার হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরান, আর ল্যাটিন আমেরিকাতে হচ্ছে হুগো চ্যাভেজের দেশ, মাদুরোর দেশ ভেনেজুয়েলা। এই ইরান, সৌদি আরব, বড় তেলের খনিটি সৌদি আরব, কিন্তু মজুদের দিক থেকে সৌদি আরবের চাইতেও ইরানের তেল বেশি। অথচ দেখেন, ইরানের সভ্যতার বয়স হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 আর খ্রিস্টপূর্ব পরবর্তী 2000। এই 6000 বছরের পুরনো একটি রাষ্ট্র, পারস্য সভ্যতার দেশ, আজকে ভিক্ষা করার অবস্থা। বিশ্বাস যদি করেন, মধ্যপ্রাচ্যের সবচাইতে গরিবের রাষ্ট্রের কাতারে 2টি দেশ, একটি হচ্ছে ইরান আর একটি হচ্ছে ইয়েমেন। অথচ ইয়েমেন গরিব হওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে, তাদের প্রাকৃতিক সম্পদ নেই, কিন্তু ইরানের রিসোর্সের কোনো অভাব নেই। 10 লক্ষ বর্গ কিলোমিটারেরও উপরে ইরানের ভূখণ্ড, তেল। সেই ইরান এখন বিদ্রোহ চলছে, যেই কোনোদিন ইরানের এই সরকারের পতন হয়ে যাবে। তারপরের মুসলিম রাষ্ট্রটি ইরানের পরে আসেন সিরিয়া। বহু বছর যুদ্ধ করতে করতে নতুন করে একটা আইএসএস জন্ম হলো। সেই আইএসএস জন্ম হওয়ার পর রাষ্ট্রটি ভেঙে পড়ল, আর বহু যুদ্ধের পর ব্রিটিশ, আমেরিকা এবং ইরান এবং রাশিয়ার নানান যুদ্ধ প্রক্সি ওয়ারের পর এখন সেই সিরিয়া আবার বঙ্গুর একটা রাষ্ট্রে পরিণত হলো। আবার যুদ্ধ হয়েছে সিরিয়ার পরে আসেন ইয়েমেন। ভাত খাইতে পায় না এরকম লোকের সংখ্যা লক্ষ লক্ষ, দিনে একবার খাইতে পায় না এরকম লোকের সংখ্যা ইয়েমেনে হাজারে হাজার। সেই ইসলামিক রাষ্ট্র সিরিয়া। তারপরে আসেন ইরাকের কি অবস্থা আপনারা সবাই জানেন। যুদ্ধের পর সাদ্দাম হোসেনের ইরাক শোভিত সুশোভিত একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র এখন ভিক্ষার সাজি নিয়ে গড়ে। তারপরে আসেন সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান। এরা ধর্মভিত্তিক রাষ্ট্র না করে মানুষের কাছে মৌলবাদীদেরকে মাথাছাড়া দিয়ে উঠতে দেয়নি। মৌলবাদীরা কোনো কথা বললেও পারমিশন নিয়ে তারা একটা ডিক্টেটরশিপ চালিয়েছে, কিন্তু ডিক্টেটরশিপ চালানোর পরও রাষ্ট্র হিসেবে কিন্তু
সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই এবং ওমান দাঁড়িয়ে গেছে। তারা কিন্তু তাদের রাষ্ট্রের নাগরিকদের শান্তি দিচ্ছে, নাগরিককে স্বস্তি দিচ্ছে, রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করেছে। এর মূল কারণ হচ্ছে তারা মৌলবাদকে মাথাছাড়া দিয়ে উঠতে দেয়নি। তারপরে আসেন, আপনি যদি যান বাংলাদেশ 1971 সালের পর 53 বছরে দক্ষিণ পূর্ব এশিয়ায় বা এশিয়া মহাদেশে যেসব, মধ্যপ্রাচ্য বাদ দিলে যেসব মুসলমান দেশ আছে, একমাত্র আমাদের চাইতে ভালো দেশ আছে মাত্র মালয়েশিয়া। আর এদিক দিয়ে পাকিস্তান থেকে এবং আফগানিস্তান থেকে আমরা অনেক অনেক গুণ ভালো আছি। ইভেন ইন্ডিয়ান মুসলিম যারা আছে তাদের তুলনায়ও আমরা ভালো ছিলাম। কিন্তু 2024 সালে আমাদের উপরে যে গজব নাজিল হয়েছে, এই গজবের ফলে আমরাও এখন ধ্বংসস্তূপে পড়ে গেছি। আমাদের আইন নাই, বিচার নাই, শাসন নাই, সরকার নাই। আমাদের রিজার্ভ কমে যাচ্ছে। রিজার্ভ কমে যাচ্ছে মিনস রিজার্ভ যেটা আছে, যদি আমাদের ওই রাস্তাঘাট, খানা খন্দ যেগুলা যে কাজ আছে ওগুলো করলে আর কিছু থাকার কথা না, কিন্তু এই সরকার তো কোনো কাজ করছে না, শুধু আঙ্গুল চষছে। এরপরে দেখেন, আপনি যদি লিবিয়াতে যান দেখবেন এই লিবিয়া, এই মুয়াম্মার গাদ্দাফি যত বছর ছিল তিনি শক্ত হাতে দমন করেছেন। এই ইরানি ভিত্তিক এই জঙ্গিরা এই রাষ্ট্রটিকে দুর্বল করতে করতে তারা শেষ করে দিয়েছে। পরবর্তীতে এসা ব্রিটিশ আমেরিকা এটার মধ্যে পেরেক মেরেছে। তারপরে দেখেন সোমালিয়া, এই সোমালি ল্যান্ড ধ্বংস হয়ে গেছে। আল শাবাব জঙ্গি গোষ্ঠীর কথা জানেন, আইএসের কথা না হয় নাই বললাম, তালেবান গোষ্ঠীর পর আইএসের পর আরেকটি ছিল আল কায়দা। লাদেন, পাকিস্তানের মাটিতেই লাদেনকে হত্যা করা হয়েছে। তার মানে পুরা বিশ্বে আলজেরিয়াতে যুদ্ধ চলছে। কেমন যুদ্ধ? বিশাল যুদ্ধ। সেই আলজেরিয়া, তারপরে আরেকটি আছে সুদান। আহারে, সুদানের দারপুর হইতে সুদানে এখনো যুদ্ধে মানে সয়লাভ হয়ে গেছে দেশটি বোমায়, অস্ত্রে, এবং মানুষের অবস্থা খুবই ত্রাহি ত্রাহি। তাহলে দেখেন পুরো পৃথিবীতে যেখানে মুসলমান শাসন এসছে, যেখানে মুসলিম শাসনের চেষ্টা হয়েছে, সে দেশটি ধ্বংস হয়ে গেছে। কারণ ইসলাম কারো আইডেন্টিটি না, ইসলাম হচ্ছে মানুষের বিশ্বাস। আইডেন্টিটি হচ্ছে মানুষ, সভ্যতার মানবতার ধারক বাহক মানুষ, মানবতা। এই মানুষের চাইতে যখন ধর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয় তখন রাষ্ট্র ফেটে যায়, সেই রাষ্ট্র বিকলাঙ্গ হয়ে যায়। সেই রাষ্ট্রের হাত থাকলে মাথা থাকে না, মাথা থাকলে পা থাকে না, পা থাকলে পেট থাকে না, পেট থাকলে পিঠ থাকে না। মানে হযবরল একটা অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র সামনের দিকে আগানোর চেষ্টা করে, কিন্তু সামনে আগাতে পারে না, ভূতের মতো পিছনের দিকে যেতে থাকে। অর্থাৎ ইসলামের আবির্ভাব হয়েছে আজ থেকে 1400 বছর আগে। এই 1400 বছর পরেও আমরা বাংলাদেশে এখন শুনছি যে আপনি বিড়ি খাইতে খাইতে যদি পাল্লা মার্কার জন্য একটি কথা বলেন, তাহলে এই উসিলায়ও আপনার বেহস্ত হাসিল হয়ে যাবে। কি কুপুরি কথাবার্তা! ইসলামের সাথে, হাদিসের সাথে, কোরআনের সাথে এর কোনো সম্পর্ক নেই। এমন কথা বলছে যে জামাতে ইসলামীকে ভোট দিলে আপনি জান্নাত পাবেন। পৃথিবীতে আর কোনো দেশের জামাতে ইসলাম নেই, তার মানে কি বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের মানুষের বেহেশতে যাওয়ার কোনো সুযোগই রইল না? এই যে মৌলবাদী চিন্তা চেতনা, এই মৌলবাদী চিন্তা চেতনায় মুসলমান রাষ্ট্রগুলোতে অন্য ধর্মের, বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করা হয়েছে। এই যে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির পাশ করছে। কেন করছে? এর কারণ হচ্ছে তরুণ যে নতুন প্রজন্ম, এই প্রজন্মকে এই ইউটিউব, ফেসবুকে তারা ঘন্টার পর ঘন্টা এই খিস্তি খেউর ওয়াজগুলা শুনে। তারা সকালে একটা বলে, বিকেলে আরেকটা বলে, মিথ্যার বেশাতি করে, কিন্তু তারপরও ধর্মের নামে করে। তো এই তরুণরা পথভ্রষ্ট হয়ে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। কারণ একটা সমাজ আমাকে দিয়ে চলে না, আমার বাবাকে দিয়ে, দাদাকে দিয়ে চলে না, চলে তরুণ প্রজন্মকে দিয়ে। এই তরুণ প্রজন্ম রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যায়। এখন তরুণ প্রজন্ম যে হাঁটতে পারে না, পা খোঁড়া, যে অন্যের উপরে নির্ভর করে চলতে হয়, সে কি করে রাষ্ট্রকে সামনের দিকে নিয়ে যাবে? এই তরুণ প্রজন্মকে শেষ করে দিয়েছে ধর্মন্ধতা। এই তরুণ প্রজন্মকে শেষ করে দেওয়ার পিছনে দল হিসাবে, রাষ্ট্রের শাসক হিসাবে
আওয়ামী লীগেরও দায় আছে। সেই দায়টি হচ্ছে এই আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনার একটি শিক্ষা ব্যবস্থাকে প্রতিস্থাপন করতে পারেনি। আমরা কিন্তু প্রতিনিয়ত বলে এসেছিলাম সরকার ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছে, রাষ্ট্রের উন্নয়ন করেছে, কিন্তু মেধা যেই মেধা দিয়ে আগামী দিন চলবে সেই মেধাদেরকে হাতির মতো অসভ্য বানিয়ে দিয়েছে। তারা খিস্তি খেউর জানে, তারা মিথ্যা কথা বলতে জানে, তারা বারাকিয়া সন্ত্রাসী হিসেবে খাটতে জানে, তারা মানুষের বুকে ধর্মের নামে গুলি চালাতে জানে, কিন্তু তারা সৃষ্টি করতে জানে না। তারা অসাম্প্রদায়িক চেতনাকে শ্রদ্ধা করে না, তারা প্রতিবেশীর প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখায় না। এই যে প্রজন্ম, নষ্ট প্রজন্ম তৈরি হয়েছে, এই নষ্ট প্রজন্মের হাতে বাংলাদেশ অনিরাপদ। তারেক রহমান, শেখ হাসিনা, খালেদা জিয়া তো মরে গেলেন, এরশাদের দলে যারা আছে, জামাত ইসলামে যারা আছে, যারাই এই রাষ্ট্রে সরকারে আসুক, এই রাষ্ট্রের মূল সমস্যা হচ্ছে তরুণ প্রজন্মের মৌলবাদী চেতনার বিকাশ। এই বিকাশ যদি বন্ধ করে তাদেরকে সত্যিকারের শিক্ষা, আলোকিত শিক্ষায় শিক্ষিত করা না যায়। আপনাকে একটা জিনিস বলি, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, ইউনিভার্সাল কনসেপ্ট থেকে ইউনিভার্সিটি, ইউনিভার্সাল কনসেপ্ট হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই মানুষকে নিয়ে তাদের কোনো কাজ নয়, তাদের কাজ হচ্ছে মানুষের বিশ্বাস নিয়ে। সুতরাং এই যে পথভ্রষ্ট, এই যে নষ্ট একটা প্রজন্ম বাংলাদেশে তৈরি হচ্ছে এবং হয়েছে, এই প্রজন্ম এই বাংলাদেশকে, এই সমাজকে ধ্বংস করে দিবে। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। কারণ আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, এক সময় সিকিম ছিল, সেটি ভারত কিন্তু টেক ওভার করেছে। কাশ্মীর টেক ওভার করেছে, হায়দ্রাবাদের নিজামকে টেক ওভার করেছে, এবং পুরো বিশ্বে এখন যে ট্রেন্ড চলছে, রাশিয়া দখল করছে 10 লক্ষ বর্গ কিলোমিটারের তার প্রতিবেশী রাষ্ট্রকে, আমেরিকা দখল করছে বিশাল ভেনিজুয়েলাকে। আপনি যাবেন কোথায়? এই বাংলাদেশ যদি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সুসম্পর্ক বজায় না রাখে, এই বাংলাদেশ যদি নিজেকে পাওয়ারফুল মনে করে, তাহলে কিন্তু যেই কোনো দিন ভারতের পেটের ভিতরে চলে যাবে আমাদের সুষ্ঠু, সুন্দর, সোনার বাংলাদেশ, আমাদের প্রেমের বাংলাদেশ, পিতৃপুরুষের বাংলাদেশ। দুই বাংলা এক হয়ে যাবে। দুই বাংলা এক হয়ে যাবে মানে একটি রাষ্ট্র হয়ে নয়, ভারতের অংশ হয়ে যাবে। তখন আমরা হাহাকার করেও কিছু করতে পারবো না। তাই আসুন, সময় আছে, আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানকে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে, মৌলবাদী চেতনাতে ফিরাতে হবে, মৌলবাদী চেতনা থেকে ফেরাতে হবে তাদের। তা না হলে যেই সর্বনাশ এই 24-এ আমরা ডেকে এনেছি, এই সর্বনাশের সর্বশেষ পর্যায় হবে ক্ষুধা, অনাহার, দরিদ্র, পরাধীনতা। আসুন নিজেদেরকে শুদ্ধ করি, দেশের প্রজন্মকে তৈরি করি, এবং সুন্দর আগামীর জন্য সবাই যার যার অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করি। আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনূসের। আপনাদের যে খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে, সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে। খলিলুরের তার সঙ্গে আন্ডার সেক্রেটারি হুকার তার সঙ্গে কথা হয়। তারপরেতে জেমসন গ্রিন, ইনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ, তার সঙ্গেও কথা হয়েছে। এখন এই যে বাংলাদেশে অন্তর্বর্তী নির্বাচন, সংখ্যালঘু নির্যাতন, তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনূসের আমলে, তাতে আমেরিকা প্রচন্ড খাপ্পা। কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে। এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে, তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ পুড়ছে। সেটা আমি আগেও আপনাদের বলেছি।
সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার এইচ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি, এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি। তাকে 36 পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয়। বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈরতা সৃষ্টি ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী, এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে, তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনূস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা। ফলে ডক্টর ইউনূসের ওপরেতে তারা বেজায় খাপ্পা হয়ে রয়েছে। আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে 8 ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের, আজকে মধ্যরাতে জেমসন গ্রিন, আজকে মধ্যরাতে পল কাপুর আর সার্জিও গোর এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিলুরে। এই খলিলুর রহমানের এই মিটিং এর আগে জেমসন গ্রিন যে 36 পাতার যে অভিযোগপত্র তাকে পৌঁছে দিয়েছেন, সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই 36 পাতার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন। ঢাকার উত্তর কি? খলিলুর বলেন, আমি তো প্রধান উপদেষ্টা নই, আমি কি করে সব উত্তর দেব? তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেষ্টা নন, কিন্তু আপনি তো মানে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয়, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন। খলিলুর সেখানে চুপ করে থাকেন। খলিলুর তো বলতে পারেন না যে আমাকে পাত্তাই দেন না, আমাকে ইডিয়েট ফিডিয়েট বলে গালাগাল করেন, সেটা তো আর বলতে পারেন না। ফলে খলিলুর এখানে চুপ করে থাকেন, খলিলুর কোনো কথা বলেন না। তাই খলিলুর এখন একটু ভেতরে ভেতরে অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোর তাদের সঙ্গে যখন বৈঠক হবে, সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্নমানের মুখোমুখি হবেন। তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনূসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বিকল্প কিছু ভাবছেন। এই যে বিকল্প ভাবা, সেটা হয়তো আগামী কাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা। এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, আমার এটা কোনো খবর নয়, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, এখানে ইউনূসের থেকে বেশি পাত্তা পাচ্ছেন খলিলুর রহমান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গেই একটা সমান সখ্যতা বজায় রেখে চলেছে, সেই রকম কোনো ব্যক্তিকে। তাহলে সেই রকম ব্যক্তি যদি বাছা হয়, তাহলে এই মুহূর্তে খলিলুরের মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে আমার তালিকায় খলিলুর হয়তো এগিয়ে থাকতে পারেন। এটা আমার নিজস্ব মানে বুদ্ধি বিবেচনায় বলে। যখন তারা ইউনূসকে হটাতেই চাইছেন, তাহলে কাউকে তো কাউকে বসাতে হবে, কারণ ইউনূস থাকলে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, দেশেই অরাজকতা চলবে এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের পক্ষেই মানে তার রয়েছে, বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন। কারণ দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যেতে পারে, আবার আজকে খারাপ আছে, কালকে ভালো হয়ে যেতে পারে, কারণ সবই নির্ভর করে সময়ের ওপর। যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে এবং মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, আমাদের নরেন্দ্র মোদী কিন্তু
চুপ করে আছেন, কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতিতে কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয়, সবটাই কিন্তু সময়ের ওপর নির্ভর করে। আর ইন্দো প্যাসিফিক জোনে নিরাপত্তা এবং চীনকে দূরে রাখা, চাপে রাখা এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড। ভারতকে যদি চটানো হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে, আর তার কোনো রকম মানে এইখানে প্রভুত্ব খাটানোর কোনো রকম মানে এই থাকবে না, রাস্তাই থাকবে না। ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো, এই যে আপনাদের প্লেন কেনার কথা হচ্ছে, কিনবে কি কিনবে না সে তো পরের কথা। পাকিস্তান থেকে ওই ঝরঝরে লরঝরে প্লেন যে করে উঠবে সে কটাই কয়েকদিনের মধ্যে ক্র্যাশ করবে, পাইলট গুলোর ফালতু ফালতু প্রাণ যাবে। আর চীনে যে বিমান কেনার কথা হচ্ছে, কিনুক বা নাই কিনুক, প্রস্তাব তো গেছে, একটা 30 মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে, কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে এবং বাংলাদেশের আপনার নৌপ্রধানও পাকিস্তানে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টি রোল ওই যে আমরা কিনছি যেটা চীনের তৈরি, পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে, পাকিস্তান নিজে কিছু করে না, এটা ছুঁচো বানায় না পাকিস্তান। তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয়, কিছু রপ্তানি হয়, পাকিস্তানে কিচ্ছু তৈরি হয় না, কিচ্ছু রপ্তানি হয় না। ফলে পাকিস্তান হচ্ছে একটা ভাঁড়ের দেশ, যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে, মানে ভিক্ষাবৃত্তি করে চলে। তো এখন আগামীকাল এই যে পল কাপুর এবং সার্জিও গোর তাদের যে সঙ্গে যে খলিলুরের মিটিং আছে, সেই মিটিংয়ে পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে। তবে ইউনূস যে একেবারে অপাঙ্ক্তেয় হয়ে গেছেন, ইউনূসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না, ইউনূসকে কিছু বলার কথাও ওনারা বলেন না যে এটা গিয়ে উনি ডক্টর ইউনূসকে বলবেন। একটা মানুষ যদি নিজেকে নামাতে চায় তাহলে নামাতে নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। এখন যখন অনুধাবন করতে পারছে তখন কিন্তু আদৌ যদি পেরে থাকেন, অনুধাবন আদৌ যদি পেরে থাকেন, তাহলে পরে তিনি আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন, আর এই তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনারা অপেক্ষা করুন, ডক্টর ইউনূসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে, কেউ হটাবে না, যে বসিয়েছে সেই কান ধরে সরিয়ে দেবে, তারপর দেশেই রেখে দেবে, তাকে সেফ এক্সিটও দেবে না, কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না, কারণ ভারত বলেছে সেফ এক্সিট আমরা ইউনূসকে দেব না। সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনূসের মতো একটা মানুষকে তারা সেফ এক্সিট দেবে না। আমেরিকা যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু, স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না, এটা সারা পৃথিবী জানে। আর ইউনূস কতটা জানে না জানে, যদি না জানে তাহলে এবার বুঝে যাবে, আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন, এছাড়া তার কিছু আর করার নেই। কারণ এখন ওই আপনার বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না, তাদের এই ব্যাপারটা নিয়ে একদম মুখ চুপ করে থাকতে বলা হয়েছে, মানে ডেমোক্র্যাটদের তরফ থেকে। ডেমোক্র্যাটদের তো অপোজিশন, তারা এবার চাইছে ভোটে জিতে আসতে। ট্রাম্পের আমলে যত ভুল কাজকর্ম হয়েছে সেটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড ডেমোক্র্যাটদের কাছে, আর ডেমোক্র্যাটরা এই ভুল শোধরানোর ব্যাপারে হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। ফলে আপনারা একটুখানি অপেক্ষা করুন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে, সেক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো আমেরিকায় এবং ভারত দুজনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে ওইখানে, বাংলাদেশে হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে বসাবে, অথবা আপনার ওখানে এমনি নির্বাচন লড়ার জন্য বসাবেন। সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। যারা হতাশ হয়েছিলেন, যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, ফিরবে কি ফিরবে না,
তাদের কাছে এটা একটা সুখবর যে অন্তর্ভুক্তি নির্বাচন করার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়ে দেওয়া হয়েছে, ভারত তো বলেই দিয়েছে, এবং শেখ হাসিনা দেশে ফেরার জন্য তৈরি হয়ে আছেন। ক্ষেত্র পুরো মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মানে মানে যে ক্ষেত্রটা তৈরি করার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল, সেই ক্ষেত্রটা তৈরি করা হয়ে গিয়েছে। এইবারেতে আপনাদের অপেক্ষা করতে হবে, তাহলে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কতটা বিপদে আছেন আর কতদিন বিপদে থাকবেন। একটু অপেক্ষা আপনারা করুন।